নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। প্রফেসর শঙ্কুর ডায়েরি এর আগের ক্লাসে আমরা লেখক পরিচিতি, চরিত্র চিত্রণ এবং কাহিনী বিন্যাসের প্রাথমিক আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা প্রথম কাহিনী বোমযাত্রীর ডায়েরি পড়ব। বইয়ের শুরুতেই প্রফেসর শঙ্কুর পরিচয় এবং তার ডায়েরির বিবৃত কাহিনী সম্বন্ধে দু এক কথা বলা হয়েছে প্রফেসর শঙ্কু কে, তিনি কোথায়? এই দুই প্রশ্নের উত্তরে জানা গেছে যে তিনি একজন বৈজ্ঞানিক। হয় তিনি কোনো ভীষণ পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, অথবা কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলেই আত্মপ্রকাশ করবেন। এবং তার বিবৃত ডায়েরি সম্বন্ধে বলা হয়েছে যে এগুলি কিছু আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ, যে কাহিনীগুলি সত্য কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব, সে বিচার পাঠকেরা করবেন। অর্থাৎ প্রফেসর শঙ্কুর চরিত্রটি রহস্যাবৃত এবং আমাদের কৌতূহল উদ্রেককারী, এ কথা বলা হলো। আর তার বিবৃত ডায়েরির কাহিনী সম্বন্ধে এক কথায় বলা হলো যে সেগুলি হচ্ছে আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ, এবং সেই অভিজ্ঞতার সত্য মিথ্যা, সম্ভব অসম্ভবের বিচার লেখক পাঠকের ওপর অর্থাৎ আমাদের ওপর ছেড়ে দিচ্ছেন। এক কথায় লেখক নিজে এই কাহিনীর সত্যাসত্য বা সম্ভব অসম্ভবের কোনো দায় দায়িত্ব নিচ্ছেন না। এটা একটা প্রতিষ্ঠিত ভঙ্গি, কোনো রচনা উপস্থাপনের একটা প্রতিষ্ঠিত স্টাইল এটিকে বলা যায়। যেমন আমরা অনেক লেখাতে দেখি লেখক নিজের নামে সেই লেখাটা না লিখে কোনো ছদ্মনামে বা অন্য কোনো অপরিচয়ের রহস্যের আবরণে নিজেকে আবৃত রেখে তার বক্তব্য বলেন। শঙ্কুর ডায়েরির বিশেষত্ব এই যে শুরুতেই বলে দেওয়া হচ্ছে বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কুর সম্বন্ধে লোকে খুব বেশি কিছু জানেন না। প্রথম অপরিচয়, রহস্যের আবরণ। দ্বিতীয় বলা হচ্ছে তার আশ্চর্য বিবরণের, অভিজ্ঞতার বিবরণের সত্যি মিথ্যা বা সম্ভব অসম্ভবের দায় দায়িত্ব লেখকের নয়, তা পাঠকের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কাহিনীর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ লেখক দিচ্ছেন না। যেন বলতে চাইছেন, এমন কাহিনী শোনার মতো মন থাকলে তবেই এই কাহিনী শোনো। শুধুমাত্র যুক্তির অঙ্কে এই কাহিনীর ভালো মন্দ সত্যাসত্য বিচার করলে এই কাহিনী শোনার উদ্দেশ্যটাই ব্যর্থ হবে। যেন সেই সংস্কৃত শ্লোক অরসিকেষু রসস্য নিবেদনম শিরসি মা লিখো মা লিখো মা লিখো। কল্পবিজ্ঞানের কাহিনীর আবেদন। কল্পবিজ্ঞান কাহিনী পড়ার মতো এবং তা নিয়ে ভাবার মতো মন আছে শুধুমাত্র এমন পাঠকের কাছেই। এরপরে আসছে শঙ্কুর ডায়েরি লেখকের হাতে পাবার ঘটনা। সেখানে তারক চাটুর্যে নামে এক ব্যক্তির পরিচয় পাচ্ছি আমরা, যে ব্যক্তি লেখকের হাতে শঙ্কুর ডায়েরিখানা তুলে দিয়েছেন, এবং লেখক মূলত এখানে প্রকাশকের কাজ করছেন। অর্থাৎ শঙ্কুর ডায়েরি শঙ্কুর নিজের লেখা, অতএব সে অত্যাশ্চর্য কাহিনীর যাবতীয় দায় লেখকের উপরে বা
বলা ভালো প্রকাশকের ওপরে কখনোই বর্তায় না, এবং সেই ডায়েরির সন্ধান করে দিয়েছেন তারক চ্যাটার্জি নামে একজন কোনো ব্যক্তি। অর্থাৎ এই ডায়েরির লেখা প্রফেসর শঙ্করই কিনা, অর্থাৎ যাকে আমরা ইংরেজি ভাষায় বলি অথেন্টিকেশান, এই অথেন্টিকেশান বা নিশ্চিতকরণের দায়িত্ব লেখক তথা প্রকাশকের উপর বর্তাচ্ছে না। এভাবে তিনি এক দূরত্বের বেড়াজাল রচনা করছেন শঙ্কুর কাহিনীর সঙ্গে নিজের। এর ফলে কাহিনী সত্যাসত্য, সম্ভবাসম্ভব, যুক্তিতর্কের সমস্ত দায় এড়িয়ে গিয়ে শুধুমাত্র পাঠকের কাছে এই আশ্চর্য ঘটনার রসাস্বাদনটুকুই থেকে যাচ্ছে। এটাই পরম প্রাপ্তি। আমাদের হাতের কাছে বাংলা সাহিত্যের দিগ্দ্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত লেখা কমলাকান্তের দপ্তর, এর সঙ্গে এই ভঙ্গির তুলনা করা যায়। কমলাকান্তের দপ্তর বঙ্কিম লিখেছিলেন ছদ্মনামে, কারণ সরকারি চাকুরি হিসেবে সরকারের সমালোচনা করা তার পক্ষে সরাসরি সম্ভব ছিল না। তাই ওই অপরিচয়ের আবরণে কমলাকান্ত নামক একজন আফিংখোর কিন্তু বাস্তবের কষাঘাতকারী কণ্ঠের আশ্রয়ে নিজের শাসকের প্রতি সমালোচনা বঙ্কিম শুনে দিয়েছিলেন। সেই কমলাকান্তের কথার দায় থেকে নিজেকে এড়িয়ে যাওয়ার জন্য অদ্ভুত দূরত্বের আবরণ তৈরি করেছিলেন। সেখানে আফিংখোর কমলাকান্ত তার দপ্তর বা ডেস্কটি ফেলে গেছিল জনৈক ভীষ্মদেব খোসনবিশ নামে ব্যক্তির কাছে। যে ভীষ্মদেব খোসনবিশ কমলাকান্ত তার আশ্রয় থেকে একদিন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন বাদে সেই ডেস্কটি খোলে এবং নানা রকম কাগজ দেখতে পায়। পড়ে থাকা বিভিন্ন কাগজে কমলাকান্ত নানা রকম লেখা লিখে রেখেছিল। যে লেখাগুলো পড়তে পড়তে যতবার পড়তে যায় সেই ব্যক্তির ঘুম পায় এবং পড়তে না পেরে তিনি ঘুমিয়ে পড়েন। এইভাবে কদিন বাদে তার ধারণা হয় যে এই লেখাগুলো ঘুমের মহৌষধ, অর্থাৎ এই লেখাগুলো পড়লেই ঘুম চলে আসবে। অতএব যাদের ঘুম না হওয়ার অনিদ্রা রোগ আছে তাদের এই লেখাটা ছাপিয়ে বিক্রি করলে তারা এটা পড়ে বিনা পয়সায় ঘুমের ওষুধের মতো ব্যবহার করতে পারবে। অতএব সেই জনহিতার্থে তিনি বইটি ছাপিয়ে প্রকাশ করলেন কমলাকান্তের দপ্তর, যার মধ্যে সমকালীন ইংরেজ সরকার তথা সরকারি তোষামতকারী দেশীয় ব্যক্তিদের বিরুদ্ধে এবং আরও নানা সামাজিক সংকট নিয়ে সমালোচনার চাবুক কষিয়েছেন বঙ্কিম। এই তুলনাটা এখানে আনলাম এই কারণে, আমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরিতেও এই বোমযাত্রীর ডায়েরি শুরু হচ্ছে লেখকের তারক চাটুর্যের হাত থেকে বোমযাত্রীর ডায়েরি পাওয়া দিয়ে। যে তারক চাটুর্যে অতীতে বিভিন্ন সময়ে লেখকের বাবার কাছে নানা রকম সাধারণ মানের লেখা বিক্রি করতেন এবং অভাবী লোক হিসেবে কিছু টাকা প্রত্যাশা করতেন, সেই তারক চাটুর্যে কিছু টাকার জন্যেই ওই ডায়েরিটি নিয়ে এসে লেখককে বিক্রি করতে চাইছেন। যে ডায়েরি তিনি পেয়েছেন সুন্দরবনে একটা বিরাট উল্কাপাতের ফলে সৃষ্টি হওয়া প্রকাণ্ড গর্তের মধ্যে, এবং যে ডায়েরিটি শঙ্কুর ডায়েরি, যা উল্কাপাতের সঙ্গে মহাকাশ থেকে এসে পড়েছে কিন্তু অক্ষত আছে, সেই ডায়েরির লেখা কখনো সবুজ, কখনো নীলচে, কখনো বা অন্য কোনো রঙের হয়ে যায়। তার এমন পাতা যা জলেও ভেজে না, আগুনেও পড়ে না। আর তার মধ্যে যা আছে তা অবশ্য কমলাকান্তের মতো সমালোচনামূলক লেখা নয়, তারক চাটুর্যের ভাষায় গোল্ড মাইন, কল্পবিজ্ঞানের আশ্চর্য অভিযানের বিবরণ। যে বিবরণ পড়তে পড়তে আমরা প্রফেসর শঙ্কুর সঙ্গে বোম যাত্রায় বা মহাকাশযানের যাত্রায় স্পেসশিপে সওয়ার হই এবং গিয়ে পৌঁছই মঙ্গল গ্রহ হয়ে একটা অন্য
নক্ষত্রমণ্ডলের গ্রহ টাফা নামে এক অদ্ভুত আদিম দুনিয়া, এবং সেখানে যাত্রার যা বিবরণ তা অদ্ভুত, সঙ্গীতের বিবরণও আশ্চর্য, সব মিলিয়ে একটা অদ্ভুত রহস্য কিন্তু তীব্র আকর্ষণ, কৌতূহলের আকর্ষণ সৃষ্টিকারী একটা গল্প, যা পদে পদে আমাদেরকে বিস্মিত করে। আমরা সেই গল্পের রসের মধ্যে নিমজ্জিত হয়ে প্রশ্ন করতে পারি না আর যে এ গল্প সত্যি কি মিথ্যে, এ গল্প কল্পনা কি বাস্তব। এবং সেই ডায়েরির কাহিনী ছাপার পর, অর্থাৎ মুদ্রণ হয়ে যাওয়ার পর, একদিন হঠাৎ লক্ষ্য করা যায় যে অজস্র বুভুক্ষু ডেউ পিঁপড়ে সেই ডায়েরির পাতা সম্পূর্ণ উদরাস্বাদ করেছে, অর্থাৎ খেয়ে ফেলেছে। যে ডায়েরি জলে ভেজে না, আগুনে পড়ে না, যার কালি নানা রকম রং বদল করে, যা টানলে ছেড়ে না, রবারের মতো বেরিয়েই চলে, যে ডায়েরি মহাবিশ্বের এক কোন অজানা গ্রহ টাফা থেকে উল্কাপাতের মধ্যে দিয়ে অক্ষত অবস্থায় এই বায়ুমণ্ডলের সব সংঘর্ষ উপেক্ষা করে অবিকৃত হয়ে এসে সুন্দরবনের গর্তে পড়েছে, সেই ডায়েরি ছাপার পর, অর্থাৎ সমস্ত পাঠককে তার কাহিনী জানানোর পর, কি করে ডেউ পিঁপড়ের খাদ্য হয়ে যায়, অর্থাৎ কাহিনীর যে মূল পাণ্ডুলিপি ছিল, যাকে প্রমাণ বলে ধরা যেতে পারে, সে প্রমাণটি বিলুপ্ত হয়ে যায়। শেষে পড়ে থাকে শুধু গল্পের অদ্ভুত অভিজ্ঞতার সঞ্চয়। আমরা পড়ছি গল্পটা। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চ্যাটার্জির কাছ থেকে। একদিন দুপুরের দিকে আপিসে বসে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি। এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। অর্থাৎ এই সেই তারক চ্যাটার্জি যিনি নানা রকম লেখা সংগ্রহ করে এসে ছাপার জন্য দেন এই গল্পের লেখককে, এবং তিনি একটি খাতা ফেলে দিয়ে বলছেন, পড়ে দেখতে, যা নাকি গোল্ড মাইন, অর্থাৎ সোনার খনি। তার মানে সেই খাতার মধ্যে এমন কিছু লেখা আছে যা সাহিত্যে বা প্রকাশনার জগতে একটা স্বর্ণ প্রসবিনী বলে প্রমাণিত হবে। এখানে তারকবাবু প্রফেসর শঙ্কুর সেই বিভিন্ন অভিযানের আশ্চর্য বিবরণীকেই গোল্ড মাইন বলে অভিহিত করেছেন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প এনেছিলেন, খুব যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন, আর ছেঁড়া জামাটামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব, তাই প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে দিয়েছি। এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। কোন ডায়েরি? প্রফেসর শঙ্কুর ডায়েরি। কে প্রফেসর শঙ্কু? যার সম্বন্ধে আমরা একটু আগেই জেনেছি। প্রফেসর শঙ্কু বছর 15 নিরুদ্দেশ। কেউ কেউ বলেন তিনি নাকি কি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত, ভারতের কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলেই আত্মপ্রকাশ করবেন। এসব সত্যি মিথ্যে জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন। তাদের ডায়েরি থাকতে পারে, সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কী করে? গল্পের রহস্যের সূচনা এখানেই হলো। এক প্রায় অপরিচিত বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু, যিনি নাকি নিরুদ্দেশ, তাকে নিয়ে নানা রকম জনশ্রুতি শোনা যাচ্ছে। তাঁর বৈজ্ঞানিক গবেষণার ও অভিযানের বিবরণ সমৃদ্ধ রোজনামচা বা ডায়েরি এসেছে কার হাতে? তারক চ্যাটার্জির কাছে। যে তারক চ্যাটার্জি একজন অকিঞ্চিৎকর সাধারণ ব্যক্তি, যিনি লেখার জন্য 5-10 টাকা করে
মূল্য পেলেই খুশি হন। জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোটো এলাচ বেছে নিয়ে বললেন, সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো? এই রে, আবার বাঘের গল্প। তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার মোটেই ভালো লাগে না। তাই একটু বিরক্ত হয়েই বললাম, কোন ব্যাপারটার কথা বলছেন? উল্কাপাত, ব্যাপার তো একটাই। ঠিক ঠিক, মনে পড়েছে, এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল। বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর, কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে, কাগজের ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল। বললাম, তার সঙ্গে এই খাতাটার কী সম্পর্ক? তারপর বললেন, বলছি, ব্যস্ত হয়ে না। আমি গেছিলাম ওই মৌকায় যদি কিছু বাঘছাল জোটে, ভালো দর পাওয়া যায়, জানো তো। আর ভাবলুম, অত জন্তু জানোয়ার মূলো, তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না? কিন্তু সেগুড়ে বালি, লেট হয়ে গেল, হরিণ টরিণ কিচ্ছু নেই। তাহলে ছিল কিছু গোসাপের ছাল, তাই নিয়ে এলুম, আর এই খাতাটা। একটু অবাক হয়ে বললাম, খাতাটা কি ওইখানে? গর্তের ঠিক মধ্যিখানে পাথরটা পড়া একটা গর্ত হয়েছিল, জানো তো। তোমাদের 4খানা হেদো তার মধ্যে ঢুকে যায়, এটা ছিল তার ঠিক মধ্যিখানে। বলেন কি? বোধহয় পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতেই শঙ্কুর নাম দেখে পকেটস্থ করলাম। উল্কার গর্তের মধ্যে খাতা, তার মানে কি? পড়ে দেখো, সব জানতে পারবে। তোমরা তো বানিয়ে গল্প লেখো, আমিও লিখি। এ তার চেয়ে ঢের মজাদার। এ আমি হাতছাড়া করতাম না, বুঝলে। নেহাত বড় টানাটানি যাচ্ছে, তাই। টাকা বেশি ছিল না কাছে, তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাই 20 টাকা দিলাম ভদ্রলোককে। দেখলাম তাতেই খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন। যা জানা গেল, তারক চাটুর্যে সুন্দরবনে উল্কাপাতের খবর পেয়ে কিছু জন্তু জানোয়ারের ছাল বা মৃত কোনো পশুর সন্ধানে গেছিলেন, যা হয়তো বিক্রি করে 2 পয়সা পাওয়া যাবে। সেখানে গিয়ে কিছু পেলেন না, পেলেন কিছু গোসাপের ছাল আর এই খাতাটা, অর্থাৎ শঙ্কুর ডায়েরি, যা কিনা উল্কাপাত হয়ে তৈরি হওয়া গর্তের মধ্যে ছিল। সে গর্ত কত বড় গর্ত, যার মধ্যে 4খানা হেদো ঢুকে যায়। হেদো অর্থাৎ কলকাতার বিখ্যাত হেদুয়ার পুকুর বা হেদুয়ার পুল, তার 4 গুণ বড় ছিল ওই গর্ত, যার মধ্যে লাল রঙের খাতা ছিল, যার মধ্যে প্রফেসর শঙ্কুর নাম দেখে তিনি সেই ডায়েরিটিকে পকেটস্থ করেন। তারকবাবু এই ডায়েরির সম্বন্ধে তার প্রাথমিক বর্ণনা দিচ্ছেন যে, নিছক বানিয়ে লেখা গল্পটল্প তার চেয়ে এই ডায়েরি ঢের মজাদার। অর্থাৎ প্রফেসর শঙ্কুর আশ্চর্য অভিযানের বিবরণ তারকবাবুর কাছে মজাদার মনে হয়েছে, যা গাঁজাখুরি গল্পের সমার্থক, যা বানিয়ে লেখা যায়। অর্থাৎ তিনিও মনে করছেন প্রফেসর শঙ্কুর এই ডায়েরির কাহিনী বানিয়ে লেখা, এবং সেই বানিয়ে লেখা নিছক মজাদার গল্পের ডায়েরি তিনি বিক্রি করছেন লেখকের কাছে নেহাত টানাটানি যাচ্ছে বলে। না হলে হয়তো তিনি একে মজাদার গল্পের গোল্ড মাইন বলে নিজের কাছে রেখে দিতেন। যাই হোক, দারিদ্র্যের তাড়নায় 20 টাকার বিনিময়ে এই ডায়েরিটি তিনি দিয়ে সন্তুষ্ট হয়ে চলে গেলেন। এইভাবে শুরু হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরির ভূমিকা। তার প্রাথমিক পরিচয় অত্যন্ত সাধারণ, কিছুটা তাচ্ছিল্যের ভঙ্গিতে আমাদের কাছে পরিবেশন করা হচ্ছে। তারপর পুজোর গোলমালে খাতাটার কথা ভুলে গিয়েছিলাম। এই সেদিন আলমারি খুলে চলন্তিকাটা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়ল।
চলন্তিকা একটি অভিধান গ্রন্থ। এর লেখক রাজশেখর বসু। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগলো। যতদূর মনে পড়ে প্রথমবার দেখেছিলাম কালির রং সবুজ, আর আজ দেখছি লাল। এ কেমন হলো? ডায়েরি নিয়ে আশ্চর্যের এটাই শুরু। খাতাটা পকেটে নিয়ে নিলাম। মানুষের তো ভুলও হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখায় সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছি। বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধড়াস করে উঠল। এবার দেখি কালির রং নীল। তারপরে এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, দেখতে দেখতে চোখের সামনে নীল রংটা হয়ে গেল হলদে। এবার তো আর কোনো ভুল নেই, কালির রং সত্যিই বদলাচ্ছে। হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়, খাতাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য যে এই দুদিন আগেই আমার নতুন তালতলা চটিটা ছিঁড়েছে। ওই খাতার কাগজ তার কামড়ে কিচ্ছু হলো না। হাত দিয়ে টেনে দেখলাম এই কাগজ ছেঁড়া মানুষের সাধ্যি নয়। খাতা নিয়ে প্রথম আশ্চর্য, খাতার কালির রং বদল। দ্বিতীয় আশ্চর্য, কুকুরের ধারালো দাঁতের কামড়েও খাতা অক্ষত রইল। টানলে রবারের মতো বেড়ে যাচ্ছে, আর ছাড়লে যেকে সেই। কি খেয়াল হলো, একটা দেশলাই জেলে কাগজটায় ধরালাম, পুড়ল না। খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলাম। কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো, কিন্তু আর কিচ্ছু হলো না। তৃতীয় আশ্চর্য, খাতা রবারের মতো টানলে বেড়ে যাচ্ছে। উনুনের আগুনে 5 ঘন্টা রাখলেও কালির রং বদলাচ্ছে, খাতা পুড়ছে না। তাহলে শঙ্কুর ডায়েরি এর কালির রং বদল হয়, নানা রকম রঙের হয়। কালি কামড়ে ছেঁড়া যায় না, ভুল বললাম, কাগজ কামড়ে ছেঁড়া যায় না, এবং সেই খাতা বা সেই কাগজ আগুনে পোড়ানো যায় না। শঙ্কুর ডায়েরির আশ্চর্যের বর্ণনা, ডায়েরির বিবরণের ওপর ছোট প্রশ্ন আসতে পারে যে ডায়েরিকে ঘিরে আশ্চর্য ঘটনা কী ঘটেছিল, তখন এগুলো সূত্রাকারে উত্তরের মধ্যে লিখতে হবে। বস্তুত এই ডায়েরির উপাদান বা উপকরণের আশ্চর্যই লেখককে তথা প্রকাশককে ডায়েরি পড়তে আকৃষ্ট করল। সেই দিনই রাত্রে ঘুমটুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম। যা পড়লাম তা তোমাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্যি কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব, তা তোমরা বুঝে নিও। ডায়েরির উপকরণকে ঘিরে আশ্চর্যের যে সূচনা হয়েছিল, সেই আশ্চর্য, সেই বিস্ময় চরম পর্যায়ে পড়ল ডায়েরির বক্তব্য বা বিবরণ পাঠ করে। এইভাবে ডায়েরিকে নিয়ে একটা তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে লেখক তথা প্রকাশকের, এবং তিনি ডায়েরি আমাদের হাতে তুলে দিচ্ছেন, ডায়েরি ছাপিয়ে, ডায়েরি মুদ্রণ করে। গল্পের খাতায় কলমে যিনি লেখক, তিনি যেন এখানে শুধুমাত্র প্রকাশের কাজ করছেন। তার নিজস্ব কোনো মত, নিজস্ব কোনো অনুভূতি তিনি নিজে বর্ণনা করছেন না, বরং সরাসরি প্রফেসর শঙ্কু নিজ মুখে তার আশ্চর্য আবিষ্কার এবং অভিযানের বিবরণ বলছেন। ডায়েরির হচ্ছে এটাই নির্দিষ্ট শৈলী, যেখানে ডায়েরি লেখক নিজের কথা নিজের মতো করে নিজের ভাবে বলেন, এবং সাধারণত তারিখসহ তার নিজস্ব অভিজ্ঞতা কথা উল্লেখ করা থাকে। তাই গল্পের লেখক সত্যজিৎ রায় এই ডায়েরির কাহিনীর কোনো দায় সরাসরি নিচ্ছেন না। তিনি ডায়েরিটা পেয়েছেন তারক চাটুর্যের কাছ থেকে,
এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি তিনি নিয়ে প্রকাশ করছেন। তিনি শুধু যেন প্রকাশের দায়িত্ব পালন করছেন, প্রফেসর শঙ্কু নিজের কথা নিজের মুখেই বলছেন। এইভাবে প্রফেসর শঙ্কুর কথার রহস্যকে আরও ঘনীভূত করা হলো এবং কাহিনীর সত্যের দায় পাঠকের ওপর চাপিয়ে দেওয়া হলো। এরপরে ডায়েরির মতো করে পড়তে হচ্ছে এবং প্রফেসর শঙ্কু আত্মকথনের ভঙ্গিতে নিজের কথা নিজ মুখে বলছেন। 1 জানুয়ারি। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি। শোবার ঘরে ঢুকতেই একটা বিদঘুটে চেহারা লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করেই বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না এবং লোকটা আর কেউ নয়, আমারই ছায়া। কবছরে আমারই চেহারা ওই রকম হয়েছে। আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার ওপর ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখেছিলাম। আজ সকালেই বোধহয় প্রহ্লাদটা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটা নামিয়ে রেখেছে। ওকে নিয়ে আর পারা গেল না। 27 বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করেও ওর বুদ্ধি হলো না। আশ্চর্য। আমরা প্রফেসর শঙ্কুর বাড়ির প্রথম সদস্য প্রহ্লাদ, তার বাড়ির কাজের লোক, তার পরিচয় পাচ্ছি। 27 বছরেও যার বুদ্ধি হয়নি বলে প্রফেসর শঙ্কু মনে করছেন। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার মনে করে আমার স্নাফ গান বা নস্যাস্ত্ররা ওর উপর পরীক্ষা করা গেল। দেখলাম এই নস্যির যা তেজ, তাক করে গম্ভীর কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়। এখন রাত 11টা, ওর হাঁচি এখনও থামেনি। আমার হিসাব যদি ঠিক হয় তো 33 ঘন্টার আগে ওর হাঁচি থামবে না। চাকর প্রহ্লাদের ভুল কাজের জন্য তাকে শিক্ষা অথবা শাস্তি দিতে গিয়ে প্রফেসর শঙ্কু তার এক আশ্চর্য আবিষ্কার, বলা ভালো উদ্ভাবন, স্নাফ গান বা নশাস্ত্র প্রয়োগ করলেন। যে নশাস্ত্র প্রয়োগে 33 ঘন্টা ধরে প্রহ্লাদ হেঁচে চলবে, তার হাঁচি থামবে না। এখন এখানে একটা প্রশ্ন মনে হতে পারে যে বৈজ্ঞানিকের আবিষ্কারের মধ্যে স্নাফ গান বা নশাস্ত্র একটা অদ্ভুত আবিষ্কার নয় কি? নাকে নস্যি পড়লে হাঁচি আসে, সেই হাঁচিকে বন্দুকের মধ্যে ব্যবহার করার যে অদ্ভুত বুদ্ধি, এ বোধহয় প্রফেসর শঙ্কুর পক্ষেই উদ্ভাবন করা সম্ভব। আসলে প্রফেসর শঙ্কু এক অদ্ভুত চরিত্র। তার আবিষ্কার শুধু আশ্চর্য নয়, তা কিছুটা অদ্ভুত বটে। এই অদ্ভুত সত্তার মধ্যে বলা বাহুল্য সত্যজিৎ রায়ের পিতা বিখ্যাত কবি সুকুমার রায়ের যে অদ্ভুত চরিত্র সৃষ্টির মানসিকতা, সেই অদ্ভুত সত্তা লুকিয়ে আছে। সুকুমার রায়ের চণ্ডীদাসের খুড়ো এক অদ্ভুত কল করেছিলেন, যাতে 3 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় চলে যাওয়া যেত। যে যার পছন্দের খাবার নাকের ডগায় ঝুলিয়ে খাবারের লোভে অনায়াসে ছোটার গতি বেড়ে যেত। বুঝতে পারা যাচ্ছে শঙ্কুর অদ্ভুত আবিষ্কারের চরিত্রটি লুকিয়ে আছে সুকুমার রায়ের কবিতার মধ্যে। 2 জানুয়ারি। রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল, ক্রমেই সেটা দূর হচ্ছে। যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। এখন মনে হচ্ছে যে প্রথমবারে কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। ঘড়িটায় দম দিতে গিয়ে সে যে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে, তা আর জানব কী করে? 1 সেকেন্ড এদিক ওদিক হলেই এসব কাজ পণ্ড হয়ে যায়। আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা লেট। রকেট যে খানিকটা উঠেই গোঁত খেয়ে পড়বে, তাতে আর আশ্চর্য কী? চাকর প্রহ্লাদের
ভুলের জন্য কাঁটা ঘুরিয়ে দেওয়ার জন্য আগেরবারে প্রফেসর শঙ্কুর রকেট খানিকটা উঠেই গোঁত খেয়ে পড়ে গেছে। এই রকেট পড়ে যাওয়ার সঙ্গে অনুষঙ্গ জড়িয়ে আছে সুকুমার রায়ের সেই যে কবিতা, খুঁড়ো ছিল উড়োজাহাজ কল ছিল তার ভাঙা, সেই জাহাজে চলল খুঁড়ো শূন্যে পারুল ডাঙা, গোঁত্তা খেয়ে মাঝ আকাশে পড়ল খুঁড়ো নদীর পাশে। শঙ্কুর প্রথমবারের পরীক্ষা ব্যর্থ হয়েছে, তার বিবরণটা তিনি যথেষ্ট সহজ সরস ভঙ্গিতে বলছেন। রকেট পড়ায় অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইছেন। একেই বলে দিনে ডাকাতি। এদিকে এত বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছিল তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই। এইসব লোককে জব্দ করার জন্য একটা কোনো নতুন অস্ত্রের কথা ভাবা দরকার। এখানে অবিনাশবাবু নামে এক চরিত্রের কথা ভাবছি, যিনি প্রফেসর শঙ্কুর প্রতিবেশী এবং গড়পড়তা সাধারণ মানসিকতার একজন ব্যক্তি। প্রফেসর শঙ্কুর সব কাজের সমালোচক। শঙ্কুর কাজকে তিনি অত্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞান করেন। আসলে এই অবিনাশবাবু হচ্ছেন সেই ধরনের ব্যক্তি যারা সময়ের থেকে এগিয়ে থাকা বৈজ্ঞানিকদের সমস্ত কাজকর্মকে কখনো পাগলামি, কখনো তামাশা এইসব বলে খাটো করতেন বা করেন। বলা বাহুল্য, প্রকৃত বিজ্ঞান সাধনার জগতে সময়ের দরবারে এইসব সময়ের থেকে এগিয়ে থাকা বৈজ্ঞানিকদের নামই থেকে যায়। এই ধরনের ক্ষুদ্র সমালোচক অবিনাশবাবুদের নাম কখনো ইতিহাসের পাতায় থাকে না। প্রফেসর শঙ্কু তাই সরস ভঙ্গিতে বলেছেন, এইসব লোককে জব্দ করার জন্য একটা নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার। আমরা পরবর্তীকালে দেখব যে অবিনাশবাবুর জন্য তিনি কেমন অস্ত্রের নিদান ব্যবস্থা করেছেন, যে অস্ত্র শাস্তি দিয়ে প্রাণ কাড়ে না, বরং পাঠকের কাছে হাসির উদ্রেক করে। 5ই জানুয়ারি, প্রহ্লাদ বোকা হলেও ওকে সঙ্গে নিলে সুবিধে হবে। আমি মোটেই বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোকেরই প্রয়োজন। অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয়, কারণ ভয় পাওয়ার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে। অর্থাৎ প্রহ্লাদ যেহেতু এই অভিযানের ঝুঁকি বা তার কার্যকারণ সব বোঝে না, তাই তাকে সঙ্গে নিয়ে যাওয়াটা প্রফেসর শঙ্কু অনেক সুবিধে বলে মনে করছেন। প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেবার যখন কড়িকাঠ থেকে একটা টিকটিকি আমার বাইকর্নিক অ্যাসিডের শিশিটার উপর পড়ে সেটাকে উল্টে ফেলে দিল, তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না। স্পষ্ট দেখছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাডক্সাইড পাউডারের স্তূপটার দিকে চলেছে। এ দুটো কন্ট্যাক্ট হলে যে কী সাংঘাতিক ব্যাপার হবে তাই ভেবেই আমার হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় প্রহ্লাদ ঢুকে কাণ্ডকারখানা দেখে একগাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলল। আর 5 সেকেন্ড দেরি হলেই আমি, আমার ল্যাবরেটরি, বিধুশেখর, প্রহ্লাদ, টিকটিকি এসব কিছুই থাকতো না। প্রহ্লাদ বাইকর্নিক অ্যাসিড এবং প্যারাডক্সাইড পাউডারের স্তূপের সংযোগ হলে কী হবে জানে না বলেই সে সহজে অ্যাসিডটা মুছে ফেলেছে। এই যে বাইকর্নিক অ্যাসিড এবং প্যারাডক্সাইড পাউডার, এ দুটো বলা বাহুল্য বিজ্ঞানের খাতায় এমন কোনো অ্যাসিড বা পাউডারের নাম নেই। এ হলো প্রফেসর শঙ্কুর 2 অদ্ভুত আবিষ্কার, তাদের নামও অদ্ভুত। এদের সংযোগ হলে কি কি থাকতো না? প্রফেসর শঙ্কু, তার ল্যাবরেটরি, বিধুশেখর, প্রহ্লাদ, টিকটিকি। এর মধ্যে একটা নতুন নাম পাচ্ছি আমরা, যেটা অচেনা মনে হতে পারে, বিধুশেখর। এই বিধুশেখর সম্বন্ধে এর পরেই বলা হয়েছে, তাই ভাবছি ওকে নেওয়াই ভালো। ওকে মানে প্রহ্লাদকে, ওজনেও কুলিয়ে যাবে। প্রহ্লাদ হলো 2 মণ 7 সের, আমি 1 মণ 11 সের, বিধুশেখর 5.5 মণ, আর জিনিসপত্র সাজ সরঞ্জাম মিলিয়ে মণ 5। আমার রকেটে
20 মণ পর্যন্ত জিনিস নির্ভয়ে নেওয়া চলে। প্রথমত বিধুশেখর, যার ওজন 5.5 মণ, সে প্রফেসর শঙ্কুর তৈরি একটি রোবট, যে রোবট যথেষ্ট অত্যাধুনিক। পরে এর সম্বন্ধে বিস্তৃত শঙ্কু নিজেই বলেছেন যে শঙ্কু এই যে রোবট তৈরি করেছেন, শঙ্কুর প্রত্যাশার থেকেও বেশি কাজ এই রোবট করছে। আজকে আমরা যাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি বা কৃত্রিম বুদ্ধিমত্তা, বহুদিন আগে সত্যজিৎ রায়ের লেখা শঙ্কুর ডায়েরিতে এই বিধুশেখর রোবটের মধ্যে সেই কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু ছাপ দেখতে পাওয়া যায়। এখানে প্রশ্নে আসতে পারে বা আসে যে প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন কোন সদস্য আছে। সেক্ষেত্রে প্রহ্লাদ, বিধুশেখর, তার বিড়াল নিউটন, এমনকি দেয়ালে টিকটিকি পর্যন্ত সবাইকেই তিনি নিজের বাড়ির সদস্য বলে মনে করছেন। এবং বলা বাহুল্য বিধুশেখর তার পরিবারের আরেক সদস্য। এরপরে আরেকটা কথা এই অংশের প্রেক্ষিতে আমাদের খেয়াল করা দরকার, সেটা হচ্ছে প্রফেসর শঙ্কু রকেটে তোলার জন্য প্রত্যেকের ওজনের কথা বলেছেন। এই ওজন এর মাপ কিন্তু শঙ্কু আমাদের প্রচলিত কিলোগ্রাম বা ম্যাট্রিক্স সিস্টেমেতে করছেন না। ইংরেজদের মাধ্যমে এই ম্যাট্রিক্স সিস্টেম চালু হওয়ার আগে আমাদের দেশে মাপের পদ্ধতিতে এই সের মন, এই যে পুরনো পদ্ধতি ছিল ছটাক ইত্যাদি, এই পুরনো পদ্ধতির মাপই প্রফেসর শঙ্কুর একাধিক কাহিনীতে বিভিন্ন ওজনের ক্ষেত্রে এই মাপের কথা ব্যবহার করা হয়েছে। সম্ভবত ইচ্ছাকৃতভাবেই এটি সত্যজিৎ রায় ব্যবহার করেছেন। এই নামগুলির ধ্বনি হয়তো শুনতে অন্যরকম লাগে, সেই জন্য। সুকুমার রায়ের কবিতাতেও এই মন শেরের অনুষঙ্গ অনেক জায়গাতে পাওয়া যায়, হয়তো সেটাও এখানে ব্যবহারের একটা কারণ হতে পারে। আমরা আজকের পাঠ এই অবধি শেষ করব। আমরা যা যা আজকের পাঠে পেলাম তা একবার স্মরণ করছি। প্রফেসর শঙ্কু এক রহস্যময় সুরসিক বৈজ্ঞানিক চরিত্র। এই কাহিনী আশ্চর্য বৈজ্ঞানিক অভিযানের, যা সত্যাসত্য বিচারের প্রশ্ন প্রকাশকের কাছে অবান্তর। ডায়েরি আবিষ্কারের কাহিনীটি অদ্ভুত এবং কাহিনীগুলি আশ্চর্য তথ্য দেয়। বোমযাত্রীর ডায়েরি ভিনগ্রহে পাড়ি দেবার কাহিনী। এই ভিডিও দেখার সময় তোমরা পাঠ্যপুস্তক সঙ্গে নিয়ে এটা দেখবে, পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়বে, কারণ প্রশ্ন যা আসে বইয়ের মধ্যে থেকে আসে। পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়লে যে কোনো প্রশ্ন উত্তর করা যায়। আমরা বোমযাত্রীর ডায়েরির পরের অংশ পরবর্তী ক্লাসে করব। তোমরা পড়তে থাকো শঙ্কুর ডায়েরি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।